আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব বেশি একটা ভালো নাই, কারণ আজকে কিন্তু আমার সাথে আমার টিমের কেউ আসতে পারে নাই। সেদিন যে অবস্থা হয়েছে সেটা আপনারা দেখছেন, আর কি কারণে আসতে পারে না সেটাও কিন্তু বলবো। রাসেল কিন্তু খুবই অসুস্থ, আমার কথা বলতে অনেক সমস্যা হচ্ছে, তারপরেও কিন্তু আসছি। আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে আলামিন, আসসালামু আলাইকুম। আর আমার পাশে আছে আমার ছোট ভাই। আসসালামু আলাইকুম। অনেক বিপদ আপদে অনেক তার সাথে স্মৃতি জড়ানো আছে আমার। ছোট ভাই বন্ধু সবকিছু বলতে পারেন, কারণ বিপদের মুহূর্তে যে পাশে দাঁড়ায় তার মতো প্রকৃত বন্ধু মনে হয় আর পাওয়া যায় না। আর বিপদে না পড়লে কিন্তু মানুষও চেনা যায় না। সুখের সময় বন্ধুত্বের অভাব হয় না, এই কথাগুলো কিন্তু নীতি কথা। এই কথাগুলো সবাই কিন্তু বলে। প্র্যাকটিক্যাল আমি বিপদে পড়বো, আমার পাশে কয়জন দাঁড়াবে সেটা আমি জানি না। আপনি বিপদে পড়বেন, আপনার পাশে কয়জন দাঁড়াবে সেটাও কিন্তু জানার একটা বিষয় আছে। তো আপনারা জানেন বিগত কয়েকটা কাজের মধ্যে আমার কিছু ঘটনা ঘটে গেছে, সেগুলো কিন্তু প্রতিনিয়ত আপনারা ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারছেন। আর এই সেই জায়গা যেখানে আমি ইনভেস্টিগেশনে আসার পরে রাসেল কিন্তু হারিয়ে যায়। তারপরে বিগত বেশ কয়েকদিন চেষ্টার পরে কিন্তু রাসেলকে আমি উদ্ধার করছি। আর মূলত রাসেলকে উদ্ধার করার পিছনে অনেক বড় একটা রহস্য লুকায় আছে, যেটার উদ্ঘাটন করার জন্যই কিন্তু আজকে আবার এই জায়গাতে আসা। যদিও আসার ইচ্ছা ছিল না, একদমই ইচ্ছা ছিল না। শরীরটা খুব বেশি একটা ভালো না। কয়েকজন ভাই আমাকে বারবার অনুরোধ করছে, আমাকে ফোন দিছে যে ভাই আপনার শরীরের কি অবস্থা। আমি কিন্তু সেটাও রিপ্লাই করতে পারি নাই। আমি এই 2 দিন যাবৎ শুধু শুয়েই ছিলাম। আজকে গতকালকে কিন্তু আমি রোকন ভাইয়ের সাথে যোগাযোগ করছি। রোকন ভাই আমাকে বলছে যে হাফিজ ভাই আমি তো আছি। এতটা ভালোবাসার টানেই কিন্তু আজকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু রোকন ভাই আসছে। আপনাদের হয়তো অনেকেরই পরিচিত, কারণ এই জগৎটায় ভালো মন্দ মিলিয়েই কিন্তু মানুষ। এর মধ্যে হয়তোবা কে ভালো কে মন্দ সেটা আমি বলবো না, তারপরে অনেক কথা থাকে, হয়তো সেগুলো আপনারা ধীরে ধীরে সবাই বুঝতে পারবেন। আর মূলত আজকে রোকন ভাইকে নিয়ে আসছি কি কারণে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই কথাগুলো কিন্তু শুধু আমার মুখ থেকে না, শুধু আমি বলতেছি এতে আপনারা বিশ্বাস করবেন তা না। আমার কাছে যে দরবেশ হুজুর আছে তাকে আমি ডাকবো, তার মুখ থেকে অনেক মূল্যবান কথা শুনতে পারবেন আপনারা। আর রোকন ভাইকে কি কারণে নিয়ে আসছি সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। বেশি কথা বাড়াবো না, আপনাদের মাঝে আপনাদের ছোট্ট একটা ভালোবাসার মানুষ, তার মুখ থেকে 2টা কথা শোনেন। ভাই কিছু বলে না। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমরা যে ধরনের কাজগুলা করে থাকি মাঝে মধ্যেই ভয়ানক পরিস্থিতির শিকার হইতে হয়। হাফিজ ভাই এই মুহূর্তে আসলে এত বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছে, আসলে এটা ভাষায় প্রকাশ করে বোঝানোর মতো কিছু নেই। এটা কিন্তু আপনারা নিজেরা কিন্তু দেখছেন যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে কিন্তু একটা ছেলের কিন্তু প্রাণ বাঁচাইছে সে। তার টিমের নিজের কিন্তু সব কিছু দিয়ে। তাহলে উনার এখন কি আছে তাহলে বুঝে নেন যে উনি কোন পর্যায়ে আছে, কি অবস্থায় আছে। তো হাফিজ ভাই, আসলে ভালোবাসার মানুষ আমাদের কথা শোনার জন্য হয়তো
ওদের আগ্রহে থাকে, কিন্তু তার আগে আমরা যে উদ্দেশ্যে আসছি, হ্যাঁ। আপনার কোনো কিছু নাই, তার মধ্যেও একটা আশার আলোর জন্য কিন্তু আপনি এখনো বেঁচে আছেন। তো আমি চাইবো আপনি তার সাথে কথা বলে উনি কি বলে তার থেকে অনুমতিটা নেন। অনেক সুন্দর একটা কথা বলছেন ভাই। আসলে ভাই যে মানে কথাটা, যে যে কথাটা বলছে যে আপনার সর্বোচ্চ দিয়ে, তো এই কথাটার আলোচনা আমি পরে আসবো। আর এই কথাটা আমার মুখ থেকে না। আপনারা জানেন যে আমার সাথে আমার একজন ভালোবাসার, আমার সুখ দুঃখে সর্বসময় পাশে থাকে দরবেশ হুজুর। এর আগে কিন্তু বিপদে পড়ছিল, আপনারা কিন্তু উদ্ধার করছেন। তারপরে এবার মানে কি বিপদে পড়ছি এটা আমার মুখ থেকে মানে রোকন ভাই যে বললো যে আসলে মানে কি বিপদে যে পড়ছে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমিও ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আমি কোন মুসিবত, কোন বালা মুসিবতের মধ্যে আছি। তারপরে আমি এখন আমার সাথে যে দরবেশ হুজুর আছে, আমি সুন্দর করে তাকে একটু ডাকবো, ডাকে তার সাথে একটু কথা বলি, আপনারা একটু শোনেন সে কি বলে। আর বিশেষ করে আমি জানি আমার ভাই, আমার ভালোবাসার মানুষ, আলহামদুলিল্লাহ ছোট্ট জীবনে আমার কোনো কিছুর অভাব নেই। আপনারা যথেষ্ট পরিমাণে ভালোবাসা দেন। এই ভালোবাসার থেকে আমি দাবি করে আজকে বলতেছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। শেষ পর্যন্ত দেখবেন, দেখার পরে ইনশাল্লাহ আপনারা একটা কমেন্টস করবেন। হয়তোবা এর মধ্যে খারাপও হইতে পারে, ভালো হইতে পারে, আপনি যে দিক দিয়ে ভাববেন সেই দিক দিয়ে আপনি আপনার মন্তব্যটা করে যাবেন। কিন্তু ভাই আপনাদের কাছে অনুরোধ করতেছি, কেউ মনে কষ্ট নেবেন না। আমি যদি মনে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি জানি না এর পরবর্তী টাইমে আপনাদের সামনে আসতে পারবো কিনা। আমি কিন্তু একটা কমিউনিটি পোস্ট দিছি যে একটা বাঁচা মরার লড়াইয়ে আজকে কিন্তু আমি নামবো। এই কারণে কিন্তু বাঁচা মরার লড়াইতেই কিন্তু আজকে আমি উপস্থিত হয়েছি। আর হয়তোবা আমার গ্রান্টেড, আমার কথা গ্রান্টেড আপনাদের মধ্যে কতটুকু সেটা জানি না। আমি জানি না যে আমার কথার কতটুকু গ্রান্টেড আপনাদের কাছে আছে। শুধু কথাগুলো কিন্তু আমার মুখ থেকেই না, হয়তোবা আমার সামনে দরবেশ হুজুর আসলে তার মুখ থেকেও কিছু জানতে পারবেন, বিস্তারিত আলাপ করলে সেটা সব কিছু বুঝতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, আর অনেক কথা বললাম, মনে কষ্ট নিয়েন না। আর আপনারা, আমি জানি যে আপনারা কথা মানে বেশি বললে অনেক কমেন্টস করেন যে ভাই আপনি বেশি কথা বলতেছেন, আপনি কাজে যান আগে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আজকে কাজটা যেন সুন্দরভাবে শেষ করতে পারি। আর একটা কথা বলতেছি, বাঁচা মরার কিন্তু লড়াই আজকে। এই কারণেই বলতেছি যে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারবেন না। তাই আমার বাঁচা মরার, আমার জীবনের একটা প্রশ্ন এখানে আছে ভাই। তাহলে আমি আগে আপনি একটু কথা বলেন। দর্শকের সাথে একটু কথা বলে নিই। চিন্তা করবেন না, আল্লাহ ভরসা। আল্লাহ মানুষকে বিপদ দেয়, আবার বিপদ থেকে উদ্ধারেরও কিন্তু কোনো না কোনো পথ কিন্তু অবশ্যই আছে, সেটা ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। আপনি কথা বলেন। ভাই আমার মাথার মধ্যে যে কি অবস্থা ভাই, আমি জানি না আজকে আমি প্রোগ্রামটা শেষ করতে পারবো কিনা। আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখেন। আলামিন তুমি প্রস্তুত আছো? হ্যাঁ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি রে হাফিজ, তুই আজকে আবার এখানে আসছিস?
তুই তো অসুস্থ, আজকে তো তোর এখানে আসা ঠিক হয়নি, তারপরেও তুই আজকে এখানে আসছিস। এটা হচ্ছে দরবেশ সাহেব, বল। হ্যাঁ আমি অসুস্থ, কিন্তু কিছু করার নাই। সেটা আমিও জানি, তোর কিছু করার নেই। আমি যে কারণে আপনাকে এখানে ডাকলাম, আপনি তো সবই জানেন, প্রথম থেকে কিন্তু আপনি আমার সঙ্গে ছিলেন, আছেন, এবং এখনো কিন্তু সবই জানেন আপনি। হ্যাঁ, আমি সবই জানি। এখন আমার যে অবস্থা সেটাও কিন্তু আপনি জানেন। তুই যে কি অবস্থায় আছিস সেটাও আমি জানি। আপনাকে ডাকলাম যে কারণে, বল। আপনার কথাগুলো শোনার জন্য অধীর আগ্রহে কিছু মানুষ বসে আছে, আমার ভালোবাসার পরিবার, আমার ভালোবাসার মানুষ। আর আমার যে কি অবস্থা সেটাও হয়তো বা আপনার মুখ থেকে আমি শুনবো। আর তার আগে একটা কথা বলি, যে এই যে যে জায়গাটাতে আসলাম, হ্যাঁ, আপনি কিন্তু ভালো করেই জানেন যে এই জায়গাতে আমার বাঁচা মরার প্রশ্ন আছে। আর এখানে কিন্তু আপনার হাজির হওয়ার কোনো কথা না, আমি কিন্তু স্ব ইচ্ছায় আপনাকে এখানে ডাকলাম। আর এই যে হাজির আপনি যে হলেন, আমি কিন্তু মানে এখন যে আমার অবস্থা, আমার শক্তি নাই যে এখানে যে হিংস্র জিনটা আছে তাকে আসলে হাজির করার। আমি যে আপনাকে এখন ডাকলাম, আমার সাথে যেগুলো ঘটছে, রাসেলকে উদ্ধার করার জন্য যেগুলো আমার সাথে ঘটছে, কি কারণে আমি অজ্ঞান হয়ে গেছিলাম এবং কি কারণে আমার ভিডিওটা বন্ধ করা লাগছিল, কি কারণে আমার ক্যামেরা বন্ধ করা লাগছে, সব কিছুই কিন্তু আপনি প্রথম থেকেই কিন্তু সব কিছু জানেন। আমি সব জানি, শুরু থেকে শেষ আর পর্যন্ত। কিভাবে রাসেলকে উদ্ধার করলাম সেটাও কিন্তু আপনি জানেন। হ্যাঁ, সব জানি। এখন আপনি বলেন যে এখন আমার করণীয় কি, আর আমি মানে কেমনে আমার যে হারানো সম্পদটা সেটা আমি উদ্ধার করতে পারবো, আর কি হারাইছি সেটাও কিন্তু আপনি একটু বলবেন। কারণ হয়তোবা আমি যেটা হারিয়েছি, আমি যে যে জিনিসটা হারায়, হয়তোবা তার মুখ থেকে শুনলে মানুষ বিশ্বাস নাও করতে পারে, কিন্তু ওটার যদি সাক্ষ্য প্রমাণ যদি একদম থাকে, তার মুখ থেকে যদি শোনায়, যে সে যদি বলে হ্যাঁ হাফিজের কাছে ওইটা ছিল বা রোকনের কাছে ওইটা ছিল, ও হারাইছে, সেটা কিন্তু কথা গ্রান্টেড, গ্রহণযোগ্যতা অনেক বেশি। এখন আপনি বলেন আমি কি হারাইছি আর কি পাওয়ার জন্য বা কি কারণে এখানে আসছি, আপনি একটু সুন্দরভাবে বলেন। আসলে হাফিজ, তুই যেটা হারাইছিস, বা হারানো বলতে গেলে ভুল হবে, তুই এটা শুধুমাত্র তোর একটা ছেলেকে বাঁচানোর জন্য তুই এটা করেছিস। আসলে তুই যেটা করেছিস এটা সহজে কেউ করবে না, কারণ একটা কবিরাজের মূল সম্পদ হচ্ছে তার শক্তি। তার শক্তি যদি তার কাছে না থাকে, সে কিন্তু এই কবিরাজি লাইনে কিন্তু তার কোনো দাম থাকবে না, বা সে গ্রহণযোগ্য হবে না, তাকে কেউ মূল্যায়ন করবে না। তুই সেই জিনিসটাই হারিয়ে ফেলেছিস। আসলে এই জায়গায় যে নির্দিষ্ট যে জিনটা আছে, তোর ছেলেকে যে তুই যে উদ্ধার করছিস, তুই যদি এই শক্তি যদি না দিতিস, তাহলে কিন্তু সে কিন্তু দিত না। তার কিন্তু একটা আবদার ছিল, সেটাও তোর পক্ষে সম্ভব না, কিছু সময়ের মধ্যে তুই সেটা পূরণ করবি সেটাও কিন্তু সম্ভব না। এই জন্য তুই কিন্তু তোর শক্তির দিকে না তাকিয়ে তোর সর্বশেষ তুই দিয়ে তাকে উদ্ধার করছিস। বিষয় হচ্ছে আমি, আমার সাথে যারা থাকে তারা কিন্তু আমার আমানত। হ্যাঁ, আমি আমানতের খেয়ানত করতে পারবো না, কারণ যারা আমার সাথে থাকে তারা আমার একটা পরিবারের অংশ। আমার যদি জীবনও যদি প্রয়োজন যদি পড়ে যে কোনো কাউকে উদ্ধার করার জন্য আমার জীবনটা দেওয়া জরুরি, আমি যদি মনে করি, তাহলে আমার জীবনও দিতে আমি বাধ্য।
কারণ আমার জীবনের আগে আমার ওই আমানতটা রক্ষা করা হচ্ছে আমার উপর ফরজ। আমানতের খেয়ানতকারীকে আল্লাহ পছন্দ করে না। আর আমি যে অন্যায়টা করছিলাম, আমি এক পর্যায়ে অন্যায় বলবো, কারণ আমি এখানে আসার পরে ভাই, এখানে আসার পরে আমি তাদেরকে বারবার বলছিলাম যে তোমরা কেউ সাইডে যায় না। যাই হোক, রাসেলের ভুলে, আমার ভুলে তার শরীরটা বন্ধ করছিলাম না, এরকম অনেক কিছু ভুলে এই ভুলটা হয়ে যায়। আসলে হাফিজ ভাই এটা মানে হরহামেশাই হয়েই যায়, কারণ আমরা একটা জায়গায় যখন যাই সেখানে কিন্তু আমাদেরও একটা কিউরিয়াসিটি থাকে যে পুরো জায়গাটা ঘুরে দেখি আসলে কি আছে যেটা মানুষের ক্ষতি করতেছে। আমরা কিন্তু উপকারের জন্য এসে দেখা যাচ্ছে নিজেরা বিপদে পড়ে যায়। তো এখন বিষয় হচ্ছে আমার যে শক্তিটা, মানে এক পর্যায়ে কেমন যে গিভ অ্যান্ড টেক, রাসেলকে উদ্ধার করার জন্য এই হিংস্র জিনের সাথে আমার মানে কয়েক ব্যাপী বৈঠক চলে। হিংস্র জিন, দরবেশ হুজুর, এদের মধ্যে কয়েক দফা তাদের মধ্যে আলোচনা চলে। ওই হিংস্র জিন আমার কাছে দুইটা জিনিস দাবি করছে। এক হয় আমার শক্তি, আমার যতটুকু শক্তি আছে সব কিছুর বিনিময়ে রাসেলকে উদ্ধার করা লাগবে। আর দ্বিতীয়ত আর একটা কথা বলছিল, আমি জানি না কথাটা আপনারা কিভাবে নেবেন আর কিভাবে মানতে পারবেন কিনা সেটাও আমি জানি না, আর আপনারা কি মনে ভাববেন সেটাও আমি জানি না, কারণ আপনার মনটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। হাফিজ ভাই ভাই আসলে দেখেন, শুধু এখানে রাসেল আপনার টিমের একটা ছেলে, তার জন্য হয়তো অনেকেই ভাবতে পারে যে তার জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে উদ্ধার করছে। শুধু কি এইটুকুনি, আমরা যখন কোনো কাজ করি তার জন্য কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই কাজটা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে হলেও কাজগুলা করার চেষ্টা করি। আপনাদের জন্যও কিন্তু আমাদেরকে ঝুঁকি নিতে হয়। হ্যাঁ, অবশ্যই। তো এর মাঝখানে রাসেলের যে উদ্ধারের যে বিষয়টা আসছিল, রাসেলকে উদ্ধারের জন্য কয়েক দফা বৈঠক চলে দরবেশ হুজুর এবং এই হিংস্র জিনের মাঝখানে। দরবেশ হুজুর লাস্টে আমাকে একটা কথাই বলছে যে হাফিজ, ও দুইটা শর্ত দিছে, এই দুইটা শর্তর মাঝখানে অল্প সময়ের মধ্যে তুই এটা পূরণ করতে পারবি না, আর এখন তোর মাঝে শুধু একটাই পথ আছে। আমি কিন্তু হুজুরকে সামনে নিয়ে বলছি, দরবেশ হুজুরকে আমি সামনে নিয়ে বলতেছি কথাগুলো। উনি কিন্তু আমাকে বারবার বলছে যে হাফিজ, যে দুইটা শর্ত দিছে এই দুইটা শর্ত তুই একটা পূরণ করতে পারবি যে কোনো মুহূর্তে, কিন্তু আরেকটা তুই পূরণ করতে পারবি না। আর ওই শর্ত পূরণ করতে যদি তোর দেরি হয় তাহলে কিন্তু রাসেলের জীবন সংকটাপন্ন অবস্থা থাকবে। তো এই কারণে কিন্তু আমি সেই দিন এই জায়গাতে আসার পরেই কিন্তু রাসেলকে উদ্ধার করি। আর রাসেলকে উদ্ধার করার পরেই কিন্তু আপনারা দেখছেন যে রাসেলের শরীরের সাথেই কিন্তু ওই হিংস্র জিনটা আসছিল। তার শরীরের হাত দেওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু আমি সেন্সলেস হয়ে যাই। কি কারণে সেন্সলেস হয়ে যাই? এই একটাই কারণ, আপনার মধ্যে থেকে যদি কোনো শক্তি যদি বের হয়ে যায় আপনি কিন্তু এটা হতে বাধ্য। তেমনই কিন্তু আমি আমার শক্তিটা যাওয়ার পরে আমি সেন্সলেস হয়ে যাই। একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে দরবেশ হুজুরের ক্ষমতা কোথায়, আর আপনি এখন কোন ক্ষমতা দিয়ে দরবেশ হুজুরকে হাজির করলেন? কিছু কিছু বিদ্যা ভাই, কিছু কিছু বিদ্যা আছে যেগুলো কমনলি থাকে, যেমন দরবেশ হুজুরকে হাজির করা। আমি যদি এখন ইচ্ছা করি তাহলে কিন্তু আমি ওই হিংস্র জিনকে এখানে হাজির করতে পারবো না, কারণ ও কিন্তু যুদ্ধ করার মতো যে আমাদের যে কলা কৌশলটা থাকে বর্তমান সময়ে হাফিজ ভাইয়ের মধ্যেও কিন্তু সেটা নাই। ও কিন্তু অবাধ্য, ও কিন্তু একদম অবাধ্য। তাই আমি ওকে যদি এখানে হাজির করতে কোনো মুহূর্তেই আমি এখন সম্ভব না। আর বাধ্য যে আছে আমার সবসময় যে সঙ্গে থাকে দরবেশ হুজুর, তাকে কিন্তু আমি হাজির করছি, শুধু এতটুকু ক্ষমতা আছে। এখন মূল পয়েন্ট হচ্ছে যে রাসেলকে উদ্ধারের জন্য যদি আমার জীবনটাও দেওয়া লাগতো আমি কিন্তু দিয়ে দিতাম। রাসেলকে উদ্ধারের জন্য যদি আমার জীবনটাও যদি দেওয়া লাগতো তাও আমি দিতাম, কিন্তু রাসেলকে কিন্তু আমি হারাইতাম না। মানে হারানোর কথা আমার মাথায় আসে না। আমি
তাদের পরিবারের কাছে যে আমার এই কয়েকটা দিন কতভাবে কিভাবে যে মানে জবাবদিহিতা করা লাগছে শুধু আমিই জানি। তারপরেই কিন্তু আমি ডিসিশনে আসি যে আমি যদি বাঁচি ক্ষমতা যে কোনোভাবে আমি উদ্ধার করব, কিন্তু সর্বপ্রথম আগে রাসেলকে উদ্ধার করার প্রয়োজন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালোবাসায় রাসেলকে উদ্ধার করছি। এখন আপনাদের সামনে হাজির হয়েছি। আমার মনের ব্যথা বেদনা, আমি যে অবস্থায় আছি, আমি যে কষ্টের মধ্যে আছি, বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জানানোর জন্য। হাফিজ ভাই, ভাই অনুমতি দিলে আমি আপনার দরবেশ হুজুরের সাথে একটু কথা বলবো। বলেন ভাই, আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, এই মুহূর্তে আসলে আমাদের করণীয় কি, আপনার মতামতটা কি? এই মুহূর্তে করণীয়, হাফিজের শক্তি যদি ফেরত আনতে হয়, তাহলে এই জায়গায় যে জিনটা আছে, হাফিজকে কিন্তু দ্বিতীয় কিন্তু একটা অপশন দিয়েছিল। জি, সে কিন্তু জানে যে সে জানে যে সেই অপশনটা সে সেই মুহূর্তে পূরণ করতে পারবে না। পারবেন। আচ্ছা, এটা কি আপনি কি ওনাদের সাথে যে মানে লেনাদেনের যে বিষয়টা, এটা কি আপনি করছিলেন, কথা বলছিলেন হাফিজ ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ, কথা আমি বলছি। এখন বর্তমান সময় সেটার উপরেই আছে না অন্য কোনো তারা এখন কি ইয়াতে আছে, এটা তো আমাদের জানার কিন্তু তারা দরকার। সেটার উপরে আছে। হাফিজকে যে দ্বিতীয় অপশন দিয়েছিল, সে যদি এখন তার দ্বিতীয় অপশন পূরণ করে, তাহলে সে তার শক্তি ফিরে পাবে। আর এখন যদি হাফিজ কিংবা তুই যা আসছিস, যদি মনে করিস যে ওর সাথে যুদ্ধ করবি, তোরা কিন্তু যুদ্ধ করে টিকতে পারবি না। কারণ ওর যে শক্তি, হাফিজের কাছ থেকে যে শক্তিটা নিছে, জি, এটা নিয়ে তার 3 গুণ শক্তি। সেটা আমি আসলে ইতিমধ্যে জানি, বেয়াদবি মাফ করবেন। আসলে হাফিজ ভাইয়ের এখন ওনার সাথে আমার অনেক আগের থেকে সম্পর্ক, এটা কিন্তু আপনি খুব ভালো করে জানেন। সুখে দুঃখে সবসময় একসাথে পথ চলার চেষ্টা করি, বিপদে আপদে সুখে দুঃখে সবসময়। কিন্তু হাফিজ ভাই যে অবস্থায় আছে, আমি তো ওনাকে এই মুহূর্তে এইভাবে আমি ছেড়ে দিতে পারি না। যে কোনো মূল্যে কিন্তু তার শক্তিটা আমার মানে সবাই মিলে শক্তিটা ফেরত আনতে হবে। আমি একটা কথা বলি, শোন, এখানে যদি মনে করিস না, ওনাদের সাথে যে যুদ্ধ করে পারবো না এটাও আমি জানি, কিন্তু আমরা এখানে যুদ্ধ করতে আসলে আসি নাই। আমরা চাই আমাদের হাফিজ ভাইয়ের শক্তিটা ফেরত আসুক। কারণ এই জগতে উনি যে ডিমান্ডে বা যে লেভেলে আছে, ওনার যদি শক্তি ফেরত না হয়, তাহলে উনি যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাসেলকে উদ্ধার করলো, তাহলে উনি তো মরে যাওয়াই ভালো। ওনার বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে কোনো তফাৎ থাকতেছে না। আজকে আমি যদি ওর সাথে যদি না থাকতাম, ওর কখন কি হয়ে যেত ও নিজেও বুঝতে পারতো না। এতক্ষণ পর্যন্ত যে উনি সুস্থ আছে, বা এক কথায় বলবো হায়াত মতের মালিক হচ্ছে আল্লাহ, তারপরে উনি যে জীবিত আছে, এইটার কিন্তু বিশেষ অবদান আপনার। এটাও কিন্তু আমি জানি, আপনি যদি সাথে না থাকতেন তাহলে কিন্তু ওনার সাথে কি ঘটতো এটা মনে করেন আমি বলতে পারতেছি না। আজকে যে ও এখানে আসছে, আজকেও কিন্তু ওর জীবনে ঝুঁকি আছে। জি, আজকেও এই মুহূর্তে ও এখানে টিকে আছে, তার কারণ আমি ওর পাশে আছি আর থাকবো সবসময়। আর তুই যে আজকে আসছিস, এই জন্য আজকে কোনো ক্ষতি সে এই জায়গায় যে জিনটা আছে, সে কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু বলেও যদি ওর সাথে হাফিজের শক্তি ফিরিয়ে আনার জন্য যুদ্ধ করতে চাস তোরা, তুই কেন, তোর মতন আরও 5টা কবিরাজ আসলেও পারবে না। না সেটা আমিও জানি, যে কারণ হচ্ছে হাফিজ ভাইয়ের কাছে যে মূল্যবান শক্তিগুলা ছিল, সেটা তার কাছে যাওয়া মানে তার শক্তি যদি 2 গুণ থাকে, তাহলে মনে করেন সেটা 3 গুণ 4 গুণে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা 2 জন মিলিতভাবে যদি তার সাথে যুদ্ধ করতাম তাহলে সেটা পসিবল ছিল, কিন্তু আমি তো একা। তারপরেও যেহেতু এখানে আসছি, আপনার সাথে কথা হলো, আপনি জানেন আমার কাছেও একজন হুজুর আছে। আমি জানি আপনি এবং হাফিজ ভাই যদি অনুমতি করেন, তাহলে হয়তো আমি তার সাথে কথা বলে কোনো ব্যবস্থা করা যায় কিনা। আমি অনুমতি দিচ্ছি, কিন্তু তার আগে একটি কথাই বলি আমি, শোন, যাই করবি সাবধানে করবি। ওর সাথে যদি জোর জবরদস্তি করতে যাস, তাহলে কিন্তু এখানে হাফিজের ক্ষতি হয়ে যাবে। না না, আমি তো আসছি হাফিজ ভাইয়ের যাতে কোনো রকম ক্ষতি না হয়, প্রয়োজনে নিজের ক্ষতি হবে, তাও হাফিজ ভাইয়ের ক্ষতি হবে না, এটা নিয়ে আপনি চিন্তামুক্ত থাকেন। কারণ আমি ছাড়াও তো আপনি তার পাশে আছেন আমি সবসময়। হাফিজের পাশে সবসময় আছি। তোর সর্বোচ্চটুকু দিয়ে তুই চেষ্টা করবি যাতে হাফিজের শক্তি যাতে যত তাড়াতাড়ি
আনা যায়। বিষয় হচ্ছে ভাই, আমার শরীরটা তো খুব বেশি একটা ভালো লাগতেছে না ভাই, মানে বেশি দেরিও করতে পারতেছি না। আমার মাথার মধ্যে যে কি অবস্থা হচ্ছে, মানে এই 2 দিন আমি মাথার যন্ত্রণায় উঠতে পারি নাই। শুধু ভাই একটা শক্তি চাওয়া মানে দেখেন, আমি মানে সঠিক হবে কিনা জানি না, আপনার শক্তি যে গেছে তাও না, আপনার কিন্তু 2টা 4টা যাই হোক বা 5টা হোক বা একটা হোক, আপনার ভালোবাসার মানুষের মিনিমাম কাজটুকুনো হলেও কিন্তু আপনার কাছে আমানত হিসেবে আছে। অবশ্যই সেইটুকুনের জন্যও কিন্তু আপনার শক্তিটা কিন্তু প্রয়োজন। প্রয়োজন। আর এই শক্তিটা না পেলে আপনার কি হবে সেটা কিন্তু আমি প্রকাশ করতে চাচ্ছি না। আমি হুজুরের সাথে আগে কথা বলবো, তারপরে সেটা দেখে উনি কি বলেন। ঠিক আপনি আছে। দরবেশ সাহেবের সাথে কথা বলেন। দরবেশ সাহেব, আপনারে বলতেছি যে বল। আহ, আপনি তো জানেন যে রোকন ভাইয়ের সাথে একটা হুজুর আছে। ওর সাথে আমার চলাচল আছে, ও খুবই ভালো। আলহামদুলিল্লাহ। এর বিষয় হচ্ছে আমি আপনাকে বিদায় করে দিচ্ছি। রোকন ভাই হুজুরকে ডাকুক, তার সাথে একটু আলোচনা করুক, আলোচনা করার পরে দেখি সে কি বলে। ঠিক আছে? ঠিক আছে, কিন্তু যাই করবি খুব সাবধানে। ইনশাল্লাহ। আপনি থাকেন, পাশে থাকেন, দোয়া করবেন, এবং সবার দোয়া নিয়ে আজকে আপনাকে বিদায় করে দিচ্ছি। আর আপনি যাবেন না, কোথাও যাবেন না। আমি তোর পাশেই আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানেন, আমিন। ঠিক আছে, হ্যাঁ ভাই, ঠিক আছে। খারাপ লাগতেছে কি? না 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 না। আচ্ছা, ভালো করে। ভাই রোকন ভাই, জি। আপনি আলাপ আলোচনা যখন করেন ভাই, আমি মানে বসে থাকা আমার সম্ভব হচ্ছে না। ঠিক আছে, আমি মানে বুঝতে পারতেছি না আমার আজকে, যদিও দর্শক কিন্তু বলছে যে এখানে আসায় আমি মানে আমার ঠিক হয়নি। সেটা আসলে ঠিক। আপনি যদি আরো 7 দিন পিছাই দেন তাহলে কিন্তু আপনি সুস্থতার চাইতে কিন্তু অসুস্থতার দিকে বেশি যাবে। অবশ্যই অবশ্যই। তো যত কষ্ট হোক ভাই একটু ধৈর্য ধরেন, দেখি আমি হুজুরকে দেখে ওনার সাথে কথা বলি, আপনিও কথা বলেন। ঠিক আছে। অ্যাকচুয়ালি আসলে কতটুকুন কি হবে সেটা জানি না, তবে সবচেয়ে বড় কথা হলো আমাদের জন্য দোয়া করবেন, হাফিজ ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে খুব দ্রুত সুস্থ হতে পারে এবং শক্তিটা ফেরত পায়। আলামিন, হ্যাঁ ভাই, প্রস্তুত আছো? প্রস্তুত আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আসলে আছি বললে ভুল হবে, আমাদের কিন্তু সার্বিক পরিস্থিতি জানে। আমি সব জানি। দীর্ঘ একটা সময় কিন্তু হাফিজ ভাইয়ের সাথে পাড়ি দিয়েছি, কিন্তু আজকে কিন্তু হাফিজ ভাই কোন অবস্থানে আছে আপনি কিন্তু সবকিছুই ইতিমধ্যে অবগত হয়েছেন আমি আশা সব করি। জানি। তো আপনাকে অনুরোধ করবো আসলে এইটার জন্য আসলে কি করা উচিত। ইতিমধ্যে কিন্তু হাফিজ সাহেবের কাছে যে দরবেশ হুজুরটা আছে ওনার সাথে কথা হয়েছে, ওনার অনুমতি নিয়ে তারপরে আপনার পরামর্শের জন্যই আর কি ডাকছি আমি। প্রথম কথা হলো,
হাফিজের শক্তি যদি ফেরত চাস, যদি শক্তি চাস, সে যদি জীবিত না থাকে তার শক্তি পেয়ে কিন্তু কোনো লাভ হবে না। আর শক্তি যদি পেতে চাস, সে কিন্তু হাফিজকে দ্বিতীয় একটা অপশন দিয়েছে, বা সেটা আমি তোকে বলি, ওর শক্তি যদি ফিরে আনতে চাস তাহলে এই জায়গায় যে জিনটা আছে তার কিন্তু একটা আবদার আছে, সেটা যদি পূরণ না করা হয় তাহলে কিন্তু সে হাফিজের শক্তি ফেরত দেবে না। কিন্তু একটা বিষয় দেখেন, রাসেলকে যখন কিন্তু তারা নিয়ে যায়, সে নিখোঁজ থাকে, তার বিনিময়েও কিন্তু একটা দাবি করছিল। কিন্তু বর্তমানে এখন তাদের সাথে কিন্তু যোগাযোগ হাফিজ ভাইও করতে পারেনি, আমি আসার পরেও আমি তো আপনার মাধ্যম ছাড়া করতে পারতেছি না। তো সেই প্রসঙ্গে আমি যাচ্ছি, কিন্তু এই যে এত বড় যে একটা ঘটনা ঘটে গেল, আসলে আমার প্রথমে আগে জানার ইচ্ছা হচ্ছে ওরা আসলে কি এমন শক্তিধর জিনিস। কারণ জানেন, হাফিজ ভাইয়ের কাছে কিন্তু মহামূল্যবান একটা শক্তি আছে, সেইটার সাথে যুদ্ধ করে তারা নিয়ে গেছে, তাহলে তারাও তো কম শক্তিশালী না। তাদের সম্পর্কে আগে কিছু বলেন, আর ওরা কি কি চাচ্ছে, উদ্দেশ্য কি তাদের? এই জায়গাটা যে জিনটা আছে, সে জিন জগতে যত খারাপ জিন আছে তার সে ভয়ানক, সর্বোচ্চ ভয়ানক প্রজাতির হিংস্রদের জিন, সেটা হচ্ছে এখানে আছে। আর ওদের আবদার, ওরা যখন রাসেলকে নিয়ে যায়, হাফিজ কিন্তু অনেক চেষ্টা করার পর কিন্তু রাসেলকে উদ্ধার করছে। রাসেলকে উদ্ধার করার আগে হাফিজকে কিন্তু দুইটা অপশন দিতে। হাফিজ কিন্তু একটা অপশন কিন্তু মুহূর্তের ভিতর কিন্তু পূরণ করতে পারবে না, আর ওইটা যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু রাসেলকে জীবিত পাবে না। আর এই জন্যই কিন্তু হাফিজ রাসেলকে জীবিত পাওয়ার জন্য কিন্তু তার সমস্ত শক্তি দিয়ে কিন্তু রাসেলকে উদ্ধার করেছে। আপনি কি শুধু বুঝতে পারতেছেন যে শুধু শক্তি গেছে? হাফিজ ভাইয়ের বর্তমান অবস্থা কি, এটা কি আপনি বুঝতে পারতেছেন? আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি, আপনি যে কোনো ভাবে ওদেরকে ধরে নিয়ে আসার ব্যবস্থা করেন। ধরে আনা যাবে। তুই কি চাচ্ছিস যে হাফিজকে জীবিত অবস্থায় নিয়ে যাবি না মৃত অবস্থায় নিয়ে যাবি? না না, এটা তো আমি তো হাফিজ ভাই, তাহলে তো আমি হাফিজ ভাইয়ের পাশে এসে দাঁড়ালাম কিসের জন্য? তুই যদি হাফিজকে যদি মৃত অবস্থায় নিয়ে যেতে চাস তাহলে তুই আমাকে খালি বল, তুই যদি চাস হাফিজের শক্তি এনে দেব, যে জিনটা আছে সেটাকেও আমি এনে দেবো, কিন্তু হাফিজ বাঁচবে কিনা মরবে সেটা কিন্তু আমি বলতে পারবো না। এটা কেমন কথা হলো? তাহলে আমি ওই শক্তি দিয়েই আমি কি করব, ওই জিন দিয়েই আমি কি করব, আমি যদি না থাকি? এটাই তো কথা, কারণ এখানে যে জিনটা আছে, হাফিজের যে শক্তিটা নিয়ে গেছে, সেই তুই যদি চাস, তুই বা আমি যদি যুদ্ধ করি ওর সাথে, সহজে কিন্তু যুদ্ধ করে উঠতে পারবো না। কারণ ওর কাছে যে শক্তিটা আছে আর হাফিজের যে শক্তি নিয়ে তার কিন্তু 3 থেকে 4 গুণ শক্তি বেড়ে গেছে, বৃদ্ধি পাইছে। এই অবস্থায় যদি ওর সাথে আমরা যুদ্ধ করতে যাই তাহলে কিন্তু আমরা তার সাথে টিকে থাকতে পারবো না। আর তার সাথে লড়াই করে টিকে থাকতে গেলে প্রথমত তার যে দ্বিতীয়ত আবদারটা ছিল, তার আবদারটা পূরণ করতে হবে। পূরণ করতে পারলে হাফিজের শক্তি কিন্তু হাফিজ ফিরে পাওয়ার পরে তোর যে শক্তি, হাফিজের শক্তি, দুইটা একত্রিত করে ওর সাথে যুদ্ধ করে তোরা লড়াইয়ের ময়দানে কিন্তু টিকে থাকতে পারবে। কিন্তু সবকিছু তো বুঝতে পারলাম, কিন্তু এখানে কিন্তু অনেকেই ভাবতে পারেন যে কি এমন শক্তি 3-4 গুণ বৃদ্ধি পাইছে, হুজুর এসেও কাজ করতে পারতেছে না, শক্তি ফেরত আনতে পারতেছে না, দরবেশ সাহেবও শক্তি ফেরত আনতে পারছে না। আপনাদের কিন্তু প্রশ্ন হতে পারে, কিন্তু আপনাদের জানা হয়তোবা এটা প্রয়োজন যে মানুষ কিন্তু আল্লাহর সৃষ্টির সেরা জিন। এরা কিন্তু যে খারাপ যে জিনগুলো আছে এদের কিন্তু বন্দি করার ক্ষমতা কিন্তু মানুষ রাখে। জিনরা যেমন মানুষকে উপদ্রব করে, আবার মানুষ কিন্তু তাদের কিন্তু বন্দি করার ক্ষমতা রাখে। হাফিজ ভাইয়ের কাছে কিন্তু যে কোনো জিনকে বন্দি করা, দাফন করা, সব ধরনের ক্ষমতা কিন্তু 100 ছিল। তাহলে এই ক্ষমতাটা যখন কোনো জিন পেয়ে যায় তাহলে তার শক্তিটা কত গুণ বৃদ্ধি পাইতে পারে।
তাহলে এই জায়গাটাতে কেন আমরা বিপাকে পড়ছি আশা করি আপনারা বুঝতে পারছেন। আর মনে করেন যে আমার শক্তির প্রয়োজন নাই, কিন্তু হাফিজ ভাই তাহলে পরিপূর্ণ সুস্থ করে দেন। তাহলে আসলে হাফিজ যদি তার শক্তি যদি মনে করেন ফেরত না পায়, হাফিজ ভাই শক্তি ফেরত নিবে না, ফেরত কিন্তু নেবে তার না, সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার তাহলে কি ব্যবস্থা কি? তাহলে তার সুস্থ ভাবে বাঁচার ব্যবস্থা হলো সে যদি হাফিজ যদি মানে ওই শক্তি ছাড়া কি বাঁচতে পারতেছে হাফিজ ভাই? শক্তি ছাড়া বাঁচতে পারতেছে, কিন্তু বেঁচে থেকেও তার কোনো লাভ নাই। মেন কথা এটা। তোর কাছে যদি শক্তি না থাকে তোর কোনো মূল্যায়ন আছে? না, এটা সত্য, কোনো মূল্যায়ন নাই। কিন্তু ওদের দ্বারা তো হাফিজ ভাই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তো আমি তো এখানে আসার পরে বুঝতে পারতেছি। হাফিজ ভাই কিন্তু চারিদিক থেকে দরবেশ হুজুরের প্রোটেকশনে বা আমরা আছি, এই জন্য কিন্তু উনি এখনো সুস্থ আছে। তাহলে কিন্তু তাছাড়া কিন্তু উনি যদি একা আসতো তাহলে কিন্তু এখান থেকে যাইতে পারতো না। না, তাকে হয়তো এতক্ষণে কি করে ফেলতো সেটা বলার বাইরে। আর ওকে যদি শক্তি ফেরত না নেয়, ওকে কতক্ষণ চোখে চোখে রাখবে হাফিজ? তার মানে বা দরবেশ হুজুর কতক্ষণ তাকে চোখে চোখে রাখবে? তার মানে তো মূল কথা দাঁড়াচ্ছে শক্তি ছাড়া হাফিজ ভাই বাঁচবে কি মরবে এটার কোনো নিশ্চয়তা নাই। যে কোনো টাইম হাফিজ ভাইয়ের সাথে একটা দুর্ঘটনা ঘটতে পারে, বা এখানে যে জিনটা আছে সেই হাফিজকে মেরে ফেলবে বা মেরে ফেলার চেষ্টা সে অনেকবার করেছে। হাফিজ ভাইয়ের সাথে যে দরবেশ যে হুজুরটা আছে, শুধুমাত্র সে থাকার কারণে হাফিজ এখনো বেঁচে আছে। হুজুর, ইতিমধ্যে আপনার সাথে কিন্তু আমার ব্যক্তিগতভাবে কথাবার্তা হয়েছে আপনাকে, তারপরেও আমি একটা অনুরোধ করব। বল, মানে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি ওনাদের সাথে কথা বলেন। আসলে এই মুহূর্তে ওরা কি চাচ্ছে, ওদের দাবি দেওয়াটা মানে কোনো কিছু না দিয়ে কোনোভাবে যদি আপনি ব্যবস্থা করতে পারেন যে শক্তিটা ফেরত আনা, এটা মানে আমার অনুরোধটা রাখবেন। কারণ সেটা যদি দেওয়ার পরিবেশ থাকতো তাহলে কিন্তু সেটা দিয়েই কিন্তু রাসেলকে উদ্ধার করতো। সেই সামর্থ্য কোনো নাই বিধায় কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে সব শক্তি দিছে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু রাসেলকে উদ্ধার করছে। হ্যাঁ ঠিক আছে, তুই দাঁড়া, আমি ওদের সাথে এক্ষুনি কথা বলতে যে আসলে ওরা এই মুহূর্তে চাচ্ছে ডাকে। প্রথম কথা, ওরা কোনোভাবে দেবে না। এটা আপনাকেও মানে করে চলতেছে। আসলে এই মুহূর্তে আমি একটা জায়গায় শুধু ঠেকে আছি। তুই যদি বলতিস এই মুহূর্তে আমি ওদের থেকে শক্তি ছিনিয়ে আনতে পারতাম, আনতে পারতেছি না। তার কারণ শক্তি যদি আমি আনি, হাফিজ যদি বেঁচে না থাকে, তাই সেই শক্তি এনে লাভ হবে? সেই শক্তির তো কোনো মূল্য থাকবে, কোনো মূল্য থাকবে না। আর যদি সেই শক্তি যদি আনি, হাফিজকে যদি বাঁচাতে চাস, তাহলে ওদের যে দাবি সেই দাবি পূরণ করতে হবে। আর আচ্ছা, ওদের দাবি দেওয়াটা কি, সে বিষয়ে কি কথা হয়েছে? কি দাবি দেওয়া? ওদের দাবি দেওয়া 2 জোড়া পাঠা লাগবে, না হলে হাফিজের শক্তি তারা ফেরত দেবে না। এটা কি বললেন হুজুর? এটা কি আসলে সম্ভব? এটা আমার এর আগে মনে করেন এর ন্যূনতম মনে করেন যে কিছুটা কমে মনে করেন হাফিজ ভাই সেটা সংগ্রহ করতে পারে। আমি বলি তাহলে 2 জোড়া পাঠার মূল্য কত এটা কি জানা আছে? আমি জানি হাফিজ ভাই পারে না দেখি, পূরণ করতে পারবে না দেখি, ওই মুহূর্তে কিন্তু তার সর্বশ্রেষ্ঠটুকু দিয়ে কিন্তু রাসেলকে বাঁচাই। কিন্তু এখন যদি হাফিজের শক্তি আনতে হয়, এই পথ ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। দ্বিতীয় পথ যে ওদের সাথে লড়াই করে আনা যাবে সে পথও কিন্তু নাই। ওদের সাথে লড়াই করব কি করব না সেটা সিদ্ধান্ত পরে। প্রথম কথা হচ্ছে হাফিজ ভাইকে সুস্থ করতে হবে, তার ক্ষমতা ফেরত আনতে হবে। তবে হুজুর, যেহেতু আপনাকে আমি এখানে নিয়ে আসছি, আমি আসছি মানে
এইটা কোনোভাবে সম্ভব না যে 2 জোড়া পাঠা সংগ্রহ হবে। এটা তো আমি মানতেছি, এটা না, আসলে এখন কোনোভাবেই ওদেরকে সম্ভব আপনি না। মারবেন, ধরবেন না বোঝাবেন সেটা আপনার দায়িত্ব। হাফিজ ভাই ভাই কতটুকুনের মধ্যে, যাই হোক মনে করেন বুঝতেছেন এখানে কিন্তু কিছু একটা করতেই হবে, ভাই এই যে নিজের নিজের জন্য হলেও। আপনার হুজুর যে কথাটা বললো ভাই, এই দাবিটা আমাকে অনেক আগেই জানাইছে ভাই। এটা শুধু আমাকে না, তা হাফিজের কাছে যে দরবেশ হুজুর আছে তার কাছেও কিন্তু এই দাবি জানাই। এটা কোনোভাবেই সম্ভব না। আপনি ওনাদের সাথে আবার কথা বলেন, কথা বলে মানে যতটা কমে সম্ভব হয় সেটা করেন। আসলে তারা কিন্তু মানতে চাচ্ছে না। তুই যেহেতু বললি, না আমি আমার সর্বোচ্চটুকু যে চেষ্টা করবে যে কোনো কিছু ছাড়াই তা হাফিজের ওনাদেরকে শক্তি বোঝান, ফেরত আপনি আনা। আপনি ওনাদেরকে বোঝান। এটা চিন্তা করেন না, আল্লাহর রহমতে সবকিছু ঠিক হবে। এই কথাগুলো আমাকে আগেই বলছে, কিন্তু আসলে কিন্তু আমার পক্ষে সম্ভব না ভাই। একটা ব্যবস্থা ভাই ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ রাসেলের যে অবস্থা হয়েছিল, রাসেলকে উদ্ধার করাই হচ্ছে আমার মূল লক্ষ্য ছিল। আমি জানি আমি পারতাম না, কারণ এত অল্প সময়ে আমি কোনোভাবে ম্যানেজ করতে পারতাম না। তাহলে আমি কেমনে এই দায়িত্বটা নিতাম ভাই? সেটা আসলে ভাই আমরা যে প্রফেশনে থাকি, আমাদের কিন্তু যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা থাকে তা কিন্তু থাকে না ভাই। আমরা কাজ করি, কাজ করে সেখান থেকে সামান্য কিছু হাদিয়া দিয়ে কিন্তু আমাদেরকে চলতে হয়, সেটাও কিন্তু আবার চেয়ে নিতে পারি না। আমার কথা শোন, আমি ওদের সাথে অনেকক্ষণ কথা বলছি বা ওদেরকে আমি অনেকভাবে বুঝিয়েছি, কিন্তু ওরা কোনোভাবেই মানতেছে না যে কোনো কিছু ছাড়া হাফিজের শক্তি ওরা ফেরত দেবে। মানে কিছু না কিছু দিতেই হবে। কিছু না বলতে হাফিজের শক্তি যদি ফেরত আনতে চাস, তাহলে ওদের দাবি কিন্তু 2 জোড়া ছিল, ওদের দাবি 1 জোড়া, সর্বশেষ 1 জোড়া। মানে এর কমে হবে না, একটা দিয়ে হয় না। একটা দিয়ে কোনোভাবে তারা দেবে না। আমি চেষ্টা করেছিলাম একটা দিয়ে, কিন্তু ওরা কোনোভাবেই মানছে না। ওদের সর্বশেষ যদি 1 জোড়া না দেওয়া হয়, ওরা কোনো কিছুতেই হাফেজের শক্তি ফেরত দেবে না। এতে ওদের সাথে যা কিছু মানে করবি বা আমরা যে করব, তাদের কোনো দ্বিধাবর্তি নেই, তারা কোনো কিছুতেই কিছু মানবে না। দেখুন ভাই, ভাই ভাই থাক ভাই, আমার শক্তি প্রয়োজন নেই ভাই, ঠিক আছে থাক। না না, আপনি কি বুঝতেছেন, আপনি কি বলতেছেন এই কথা? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আপনার শক্তির প্রয়োজন নাই, ঠিক আছে শক্তির প্রয়োজন নাই, আপনার কি বেঁচে থাকার ইচ্ছা নাই? কারণ ওই শক্তি ছাড়া তো ওরা তো আপনাকে যখন তখন মেরে ফেলবে। আপনাকে ভাই দরবেশ হুজুর আপনাকে কতক্ষণ প্রোটেকশন দিয়ে রাখবে, বা আমি কতক্ষণ থাকবো? আসলে আপনি কোনো কথা বলবেন না। টাকা অর্থ ভাই যে কোনো না যে কোনো ভাবে ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। আপনি কি বুঝতেছেন আপনি কি বলতেছেন? এটা তাই বলে কি নিজের জীবন দিয়ে আপনি একটা ছেলেকে বাঁচাইছেন, তাই বলে কি আপনি মারা যাবেন তার জন্য? আপনার পাশে কি কেউ এসে দাঁড়াবে না? আমি এখানে আসছি, আমার ভালোবাসার মানুষ কি এখানে কেউ নাই? আপনার ভালোবাসার মানুষ নাই এখানে পাশে দাঁড়ানোর? হুজুর ওনাদের বলেন, ওনাদের শর্তে রাজি, যে কোনো ভাবে ইনশাল্লাহ এটার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু প্রয়োজনে আমার তারপরে হাফিজ ভাইয়ের টিমের ছেলেদের রক্ত বিক্রি করে হলেও টাকা সংগ্রহ করব। সেটা করতে হবে, কারণ আপনি ওনাদের থেকে একটা সময় নেন, কিন্তু সময়টা একেবারে যেন কম সময় না হয়, মিনিমাম সময়। আর এর মধ্যে যদি হাফিজ ভাইয়ের বিন্দু মাত্র ক্ষতি হয়, তাদের কিন্তু আমি 1 টাকাও কিন্তু ছাড়বো না। তাহলে তুই কি ছাড়বি না? আমি নিজে ছাড়বো না। যদি সময়ের মধ্যে যদি তারা হাফিজের যদি কোনো ক্ষতি করে, আমি ওদের সাথে কথা বলতেছি, আমি চেষ্টা করব যতদিন বেশি পারি আমি সময় নেব। আপনি ওনাদের সাথে কথা বলেন, কথা বলে সময় নেন। ওদের সাথে কথা বললাম, আমি চেয়েছিলাম যে 20 থেকে 21 দিন সময় নেবে, কিন্তু ওরা কোনোভাবেই রাজি না। ওরা আমাকে সময় দিয়েছে 15 দিন।
সর্বোচ্চ 15 দিন, সর্বোচ্চ এর চেয়ে 15 বাড়ানো দিন। যায় না? না, এটা কোনোভাবে সম্ভব না। আর ওরা কিন্তু খুব প্রতিশ্রুতি দিছে যে 15 দিনের ভিতরে হাফিজের গায়ে একটা সামান্য চুলের টোকাও পড়বে না, বা ওরা কোনো কষ্ট তার গায়ে করবে না 15 দিনের মধ্যে। এনি চান্স যদি 15 দিন পার হয়ে যায় তাহলে কিন্তু বিপদ আসতে পারে। বিপদ আসা বলতে কারণ ওরা কিন্তু ওত পেতে আছে হাফিজকে আমি তো শেষ করে চিন্তায় দেওয়ার আছি কি জন্য। জানেন হুজুর, মানে 15 দিন হাফিজ ভাই বেঁচে থাকতেছে কিনা, বা ওনারা না করুক, কিন্তু ওনার শারীরিক যে অবস্থা আমরা চেষ্টা করব, মানে আমাদের ইয়ার থেকে আপনারা যদি, যারা আমাদের ভালোবাসার মানুষ আছেন, তারা যদি আমাদের পাশে এসে দাঁড়ান, হাফিজ ভাইকে যাতে যারা ভালোবাসেন, চেষ্টা করব 1 সপ্তাহের মধ্যে এই বিষয়টা, সময় আমাদের একটু বেশি নেওয়ার দরকার, তাই রিকোয়েস্ট করে অনুরোধ করে নিয়ে রাখলাম। কারণ আমাদের পাশে ধরেন কাউকে পাইলাম না, তাহলে তো আমাদেরকে ব্যবস্থা করতে হবে। বলতেছি তো, কেউ দাঁড়াবেন না আমাদের পাশে, প্রয়োজনে আমাদের শরীরে রক্ত বিক্রি করে হলেও এটা করব আমরা। তাই বলে কি চোখের সামনে কি একটা মানুষ মরে যাচ্ছে সেটা কি আমরা দেখবো? যে তিলে তিলে হুট করে একটা মানুষের সাথে দুর্ঘটনা ঘটতে পারে, সেটা কিন্তু মেনে নেওয়া যায়। কিন্তু জানতেছি যে না, এই কাজটুকুনো না করলে হাফিজ ভাই ধীরে 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 মৃত্যুর দিকে এগিয়ে যাবে। তারপরেও কি বসে থাকা সম্ভব? এটা আপনাদের উপরেই আমি প্রশ্নটা ছুড়ে দিলাম যে আমাদের আসলে এখন কি করা উচিত এই মুহূর্তে। আর হাফিজ ভাই কেমন ব্যক্তি আমার চাইতে আশা করি আপনারা যারা তার ভক্ত আছেন, ভালোবাসেন তাকে, তারা কিন্তু তার সম্পর্কে কিন্তু ভালো মতো জানেন। হাফিজ ভাই, ভাই আমি তো এরকম বিপদে কোনো সময় পড়ি নাই, বা এরকম ভাবে মানে কারো শরণাপন্ন হয় নাই। আর এরকম ভাবে কথা বললে ভাই আমার অনেক কষ্ট লাগে। না সেটা কিন্তু ঠিক আমি আছে। জানি, কারণ প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু নিজস্ব একটা আত্মসম্মান বোধ কিন্তু থাকে। আমরা কিন্তু কখনোই চাই না যে আপনাদের কারো কাছ থেকে 10 টাকা হাত পেতে নিই। আমরা চাই যে আমাদের দ্বারা আপনারা যদি কেউ বিপদগ্রস্ত থাকেন এই সমস্ত উপসর্গ জাতীয় বিষয়, তাহলে তাদেরকে সেই বিষয় থেকে মুক্ত করে তার সাথে ভালো আন্তরিকতা, শুধু আমাদেরকে একটু ভালোবাসুন, এইটুকুনও কিন্তু চাই আমরা। কিন্তু এখন বিপদে পড়ে গেছি তাই বলে কি আমাদের ফেলে দিবেন? হাফিজ ভাই আজকে বিপদের মধ্যে, হাফিজ ভাই কিন্তু কখনো আপনাদের থেকে 10 টাকাও চাইনি কোনোদিন। আজকে তার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, দিন যত যাচ্ছে ততটা সে অসুস্থ হয়ে যাচ্ছে। এই 15 দিনে উনি কতটা অসুস্থ হয়ে যাবে সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। হাফিজ ভাই, ভাই অবশ্যই একটা কথাই বলি ভাই, মানে যে আপনি যে কথাগুলো বললেন ভাই, এই কথাটা মানে অনেক আগেই আমি বলতে চাইছিলাম, কিন্তু আমার ভাই মানে নিজের আত্মসম্মান বোধ থেকে আমি কোনো দিনও মানুষের মানে উপকার ব্যতীত যে ভাই আমার কাজের ফল পাইছে, ফল অনুযায়ী শুধু হাদিয়া দিছে, এতটুকুই কিন্তু আমার জীবনে এনাফ ছিল। কোনো ভাই বা কোনো ভিউয়ার্স, কোনো ভালোবাসার মানুষ, কোনো আমার পরিবারের কোনো মানুষ বলতে পারবে না যে হাফিজ ভাই আমাদের থেকে কোনো ব্ল্যাকমেল বা কোনো কিছু করে ভাই কোনো সময় কোনো হাদিয়া হাতাইছে, কোনো পয়সা নিছে। হ্যাঁ ভাই, এইটা কিন্তু আমি কিন্তু জানি আপনি যদি এটা করতেই পারতেন তাহলে কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু রাসেলকে উদ্ধার করতেন না। ওই টাইমে কিন্তু আপনি সবাইকে অনুরোধ করতে পারতেন, কিন্তু সেটা কিন্তু আপনি করেননি, যে মানুষ আপনাকে ভুল বুঝবে। কিন্তু তাই বলে সেই চিন্তায় কি আপনি কি মারা যাবেন, সেটা আমি কখনো হতে দিব না। আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি এই ঝুঁকি আপনাকে আমি আর নিতে দিব না। আমি হুজুর, এখন আপনার কাছে আমার অনুরোধ, আপনি সর্বসময় ওদের সাথে লেগে থাকবেন। ওরা যাতে হাফিজ ভাইয়ের মধ্যে যে সময়টা নেওয়া হয়েছে চেষ্টা করব যত দ্রুত সম্ভব, কারণ হাফিজ ভাই একদিন যাবে মানে বেশি অসুস্থ হয়ে যাবে। আমার যদি সামর্থ্য হয় কালকে করার, তাহলে আমি কালকেই করব, যত দ্রুত এটা ব্যবস্থা করতে পারি আমি তোকে, কিন্তু এর মধ্যে যাতে ওরা ক্ষতি করতে না পারে, কারণ যতটুকুনো করে রাখছে এইটুকুনের জন্যই হাফিজ ভাইয়ের জীবন কিন্তু ঝুঁকিপূর্ণ। এরপরে যদি আরো কিছু করে তাহলে তো ওনাকে আমি মানে ওনাকে আর আমরা পাবো না। আমি তোকে একটা কথা বলি, হাত মোট আল্লাহর হাতে লেখা, কিন্তু আমি বেঁচে থাকতে এই 15 দিনের মধ্যে হাফিজের কোনো ক্ষতি তারা করতে পারবে না, এটুকু আমি তোকে নিশ্চয়তা দিতে পারি। প্রয়োজন হলে আমি নিজে হাফিজের পাশে এই 15 দিন পাহারায় থাকবো, তাও
এই 15 দিনের মধ্যে হাফিজের কোনো ক্ষতি হতে দেবো না। শুক্রিয়া, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হুজুর। আপনি আমার যে সমস্ত বিপদ আপদে আপনি আমার পাশে থাকেন। তবে হাফিজ ভাই, আমি আপনাকে একটা অনুরোধ করব, বলেন ভাই। যদি কেউ ভালোবেসে মনে করেন যে এই বিপদে পাশে এসে দাঁড়ায়, আপনি এই কথা দিবেন, সে যদি আপনার থেকে কখনো কোনো কাজ চায় সেটা বিনা স্বার্থে আপনি করে দিবেন। আর আমি জানি আপনি এমনিতেও করে দেন, কিন্তু তারপরে এটা আমি অনুরোধ করলাম। ভাই আমি চাই না যে মানে আমার শক্তি ছাড়া আমি এই লাইনে থাকি। আর আমার যদি শক্তি না থাকে তাহলে কিন্তু ভাই হয়তো বা আগামী থেকে কিন্তু আমাকে আর এই লাইনে পাবেন না। আপনাকে এই লাইনে কি, আপনি তো জীবন মৃত্যু সন্ধিকোণে নিয়ে আপনি কি হবে সেটাই তো বলা মুশকিল। আমি আমার জীবনের পরোয়া করতেছি না, কিন্তু আমি জানি যে আমার জীবন ব্যতীত আমার যে ক্ষমতাটুকু, এই ক্ষমতাটুকু যদি আমার জীবনের সাথে না থাকে তাহলে ভাই আমার এই জগৎ থেকে আমার বের হয়ে ছাড়া আমার কোনো অপশন থাকবে না। ভাই চিন্তা করেন না, কারণ আমি জানি আপনি অনেক মানুষের উপকার করে আছেন, বিভিন্ন ভালোবাসার মানুষ আপনার আছে এখানে। আমি যেহেতু আছি, আমারও যদি 2-4 জন দেখে অবশ্যই আপনার পাশে এসে দাঁড়াবে, একটা আমি আশা রাখি। আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। আর সর্বশেষ তো আমরা সম্মিলিতভাবে আছি আপনার পাশে। আর হুজুরের সাথে আমার একটু কথা আছে। আপনি কথা বলেন। বিষয় হচ্ছে হুজুর, আমি এই ওর যে চাহিদাটা পূরণ করার পরে, আমার শক্তি পাওয়ার পরে, ওর যতটুকু শক্তি, ওই হিংস্র জিনের যতটুকু শক্তি এবং আমাকে যে কষ্টটা দিছে, ওই আমার শক্তিটা পাওয়ার পরে, আমি বলতেছি না যে হয়তো বা আমার একা শক্তিতে এটা সম্ভব। আমি রোকন ভাইকে নিয়ে আমি কি ওকে আসনে হাজির করার পরে ওকে কি বন্দি করতে পারবো? পারবি। তোকে আমি একটা কথা বলি। প্রথমত তুই ওর যে দাবি সেটা তুই পূরণ করবি। পূরণ করার ফলে সে কিন্তু বাধ্য তোর শক্তি ফিরিয়ে দিতে। জি। সে তোর শক্তি ফিরিয়ে দেওয়ার পরে কিন্তু তার শক্তির থেকে 1 ভাগ শক্তি কিন্তু হ্যাঁ অবশ্যই শেষ হয়ে যাবে। সেই মুহূর্তে কিন্তু সে দুর্বল হয়ে যাবে অবশ্যই। আর তখন তুই তোর শক্তি, তোদের দুজনের শক্তি একত্রিত করে ওকে আসনে দিকে তখন কিন্তু ও তোদের সাথে পেরে উঠবে না। তখন চাইলে তুই ওকে বন্দি করে তোর বশে নিয়ে তুই ভালো কাজে লাগাতে পারবে। ভাই ও কিন্তু আমার সাথে কোনো সময় পারতো না। এটা আমি কেমনে কায়দা খাটাইছে দেখেন ভাই। ও রাসেলকে বন্দি করার পরে রাসেলের মুক্তির সাথে কেমনে চুক্তি করতে ভাই। ও তো আপনাকে এক কথায় জিম্মি করে এটা করছে। তাছাড়া আপনি যদি প্রপারলি করতেন তাহলে তো ওকে বন্দি করে ফেলতে পারতাম। কিন্তু ভাই এখানে আমার সর্বোচ্চ বড় ভুল হয়েছিল ভাই, ইনভেস্টিগেশনে আসা, রাসেলকে হারানো। ঠিক আছে, না হলে মনে করেন যে আজকে এই বিপদের মধ্যে আমার পড়তে হতো না। আর আমি চাচ্ছি ভাই আপনি যে কথাগুলো বলছেন, আমি জানি না কি হবে। আর আমার মনে হয় ভাই এই যে হুজুর যে মূল্যবান কথাগুলো বললো, আমি জানি না আমার ভালোবাসার মানুষগুলো কি করবে। কিন্তু ভাই আমি ছোট হওয়া ভাই পছন্দ করি না। ঠিক আছে, কিন্তু আমার জীবন বিপন্ন করে কিন্তু আমি রাসেলকে উদ্ধার করছি। এখন ভাই আমি ওই দিন যদি আমাকে মেরেও ফেলতো, আসলে কি আমার কোনো কিছু করার ছিল? না, ছিল না। কিন্তু ভাই এখন যে আমি যে অবস্থায় দাঁড়ায় আছি, এখন আমার ক্ষমতাটা যদি না পাই ভাই, আপনি যে বললেন যে মারা, হ্যাঁ ভাই আমিও জানি, কারণ আমি এই লাইনে যতদূর আছি আমিও কিন্তু জানি যে কিছু কিছু জিনের আমরাও কিন্তু ক্ষতি করে থাকি। তারাও কিন্তু সর্বসময় উৎপেতে থাকে যে কখন হাফিজকে একটা দামন দেবো, একটা ক্ষতি করবো, এরকম কিন্তু তারা অল টাইমে টার্গেটে থাকে ভাই। এখন মনে করেন যে আমার এই ক্ষমতা ছাড়া বেঁচে থাকা খুব কঠিন ভাই। আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। হুজুরের সাথে কি আর কোনো কথা বলবেন? না ভাই, আমি ছেড়ে দিতে চাচ্ছি। আমি আর কোনো কথা বলবো না। আপনার যদি কিছু বলার থাকে আপনি বলে। আপনার কি এই বিষয়ে আর কোনো পরামর্শ আছে? আমার এই বিষয়ে আর কোনো পরামর্শ নেই, কিন্তু হাফিজের শক্তি ফিরে পাওয়ার পরে ওকে তোরা এমন শাস্তি দিবি যাতে ও সারা জীবন বাধ্য হয় যাতে হাফিজের গোলামি থাকতে।
এটা আমি বলে যাচ্ছি। সেটা আপনি মনে করেন হাফিজ ভাই যখন ক্ষমতা ফিরে পাবে হ্যাঁ, তখন কিন্তু উনি স্বয়ংসম্পূর্ণ। স্বয়ংসম্পূর্ণ। এখন ওই শক্তির সাথে লড়াই করতে আমি চাইবো যে হাফিজ ভাই যেমন একা একা বিপদে পড়ছে, মানে আমি চাইবো যাতে ওই প্রতিশোধটুকু যাতে হাফিজ ভাই নিজে নিজেই নিতে পারে। আপনি হয়তো আপনি হয়তো সাইডে পাশে থাকবো, কিন্তু হাফিজ ভাই যাতে এই প্রতিশোধটা নিতে পারে হ্যাঁ, সেই ব্যবস্থাটুকু আপনি আমি করবেন। সেই ব্যবস্থায় করে দেব যাতে, কারণ হাফিজ ভাইয়ের প্রতিশোধ শক্তি যাতে- কিন্তু এতটুকুনো শক্তি না, না, সেটা কিন্তু আপনি জানেন, আমি আমি জানি কিন্তু। তো আর শক্তি যে কি জিনিস যার কাছে থাকে সেই জানে, আর হারিয়ে গেলে যে তার যে কি অবস্থা হয় সে বুঝতে পারে যে আসলে তার কি হয়েছে। তো আমি আর বেশি কিছু বলবো না, আমি একটা কথাই বলবো, যত তাড়াতাড়ি সম্ভব ওদের যে দাবিটা পূরণ করবি। আর এর কাছে নিশ্চিত থাক, এই 15 দিনের মধ্যে হাফিজের কোনো ক্ষতি আমিও হতে দেব না। আমি যতক্ষণ বেঁচে আছি, প্রয়োজন হলে হাফিজের যে দরবেশ হুজুর আছে, প্রয়োজন হলে আমিও তার পাহারায় থাকবো, কিন্তু তাও 15 দিনের মধ্যে হাফিজের কোনো ক্ষতি আমি হতে দেবো না। কিন্তু চেষ্টা করবি 15 দিনের মধ্যে আমি তো এটা সেটা হুজুর সমাধান বলতেছি, করবি। আমি মানে 15 দিনের মধ্যে যত দ্রুত সম্ভব। হ্যাঁ। আমার যদি ব্যবস্থা কালকে হয়ে যায়, আপনি কি দেখতে পাচ্ছেন ওনার কি অবস্থা? আমি আমি চেষ্টা করবো সব দেখতে কালকে হলে পাচ্ছি। কালকেই করার, কারণ এই একদিন যাচ্ছে, এর মধ্যে ওনার কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে যাইতে পারে, একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি দুর্ঘটনা তাহলে ঘটতে ঝুঁকিতে সময় যাবো লাগে না। কিসের জন্য? আমি যদি ব্যবস্থা করতে পারি, প্রয়োজনে কি বলতেছি যে আমার টিমের ছেলে পেলে, তার টিমের ছেলে যদি প্রয়োজনে রক্ত বিক্রি করতে হয়, তারপরে এই কাজটা যত দ্রুত সম্ভব সমাধান করবো যে কোনো মূল্যে করতেই হবে। হুজুর। বাহ, আপনাকে অনেক কষ্ট দিলাম, আপনি চাইবো যে এই কয়েকদিন আপনি অবশ্যই মানে আমাদেরকে সহযোগিতা করবেন এবং দোয়া করবেন। যদি কোনো প্রয়োজন পড়ে যে কোনো মুহূর্তে আমাকে তুই ডাকিস, আমি হাজির হব। ঠিক আছে হুজুর, আপনাকে আমি বিদায় দিচ্ছি, তাহলে আপনি ঠিক আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন, ঠিক আছে, ভাই, একটু এখানে একটু হাঁটাহাঁটি করো, আমরা কথা বলি। অ্যাকচুয়ালি মানে কি বলবো, এই জায়গায় আমরা যদি মনে করেন এখন বলি যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, তাহলে অনেকেই ভাববেন। কারণ ইতিমধ্যে মনে করেন যে এরকম হাফিজ ভাইয়ের সাথে হয়তো ঘটেনি, আমার সাথে অনেক কয়েকবার এরকম ঘটনা ঘটে গেছে। আমি সব সময় দোয়া চাই যাতে এরকম মুসিবতে আর কোনো সময় না হয়, তারপরেও কিন্তু দুর্ঘটনা একটা হয়ে যায়। তো এই মুহূর্তে যারা আমাদের এই লাইভটা দেখতেছেন, হাফিজ ভাইকে মন থেকে ভালোবাসেন, শুধু এতটুকুনই বলবো যে একজনের বোঝা আর 10-এর লাঠি, তাহলে কিন্তু, কারণ আমাদের কিন্তু আসলে সেই সামর্থ্য নাই, বা হাফিজ ভাইয়েরও যে সেই সামর্থ্য আছে যে একটা সাইড ক্ষতি করে সেখান থেকে এনে মানবটা কমপ্লিট করে, সেটা যদি করতেই পারতো তাহলে কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিত না। মানুষ নিজের জীবনের ঝুঁকি কখন নেয়? আমার সাথে মনে করেন আলামিন কাজ করে, তার কিন্তু একটা ফ্যামিলি আছে, আমার সাথে কাজ করে মানে তার দায়িত্বটা কিন্তু আমার। অনুরূপ কিন্তু সেই রাসেলের দায়িত্বটা কিন্তু হাফিজ ভাইয়ের উপরে। তার যখন একটা ক্ষতি হয়ে গেছে, তার পরিবারের কাছে কিন্তু জবাবদিহিতা করতে হয়েছে। উনি অর্থের যে মানতের যে বিষয়টা ছিল, যে দাবি দেওয়ার বিষয়টা ছিল, সেটা উনি করতে পারেনি, কিন্তু তার পরিবারের কাছে কিন্তু রাসেলকে ফেরত দিতে হবে। উনি বাধ্য হয়ে কিন্তু আপনাদের কাছেও বলতে পারতো, কিন্তু বলেনি, যে ভুল বুঝতে পারেন আপনারা। কারণ আরো 10 জন যা করতেছে ওনাকেও ওই রকম ভাবতে পারেন, কিন্তু না, উনি কখনোই সেরকম না। ওরকমই যদি হইতো তাহলে নিজের কিন্তু জীবনের ঝুঁকি নিত না, নিজের মৃত্যুর পরোয়া না করে রাসেলকে কিন্তু উদ্ধার করছে। তাহলে উনি কোন লেভেলের মানুষ এখন আপনারাই হিসাব করেন। এখন আপনারা হাফিজ ভাইয়ের পাশে এসে দাঁড়াবেন কি দাঁড়াবেন না, একটাবার বিবেচনা করেন।
হাফিজ ভাই, ভাই আপনি কিছু বলবেন? ভাই আমি মানে আমার তো বলার মুখ নেই ভাই, ঠিক আছে? আমি তো ভাই কোনো সময় মানুষের কাছে ছোট হইনি। এই লাইনে হয়তো বা আপনি কিন্তু ভাই ভালো করে জানেন। আপনি এটাও কিন্তু আমি জানি, আপনি কিন্তু আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে কাজ করতেছি। জি। আমরা কিন্তু বেশিরভাগ টাইমটাই চেষ্টা করছি অন্তরালে থেকে মানুষের উপকার করার, কিন্তু জি একটা ভাই। টাইম এসে আসলে যখন উপলব্ধি করতে পারলাম যে না, এটা একটা মানে ছড়ানোর মাধ্যম, এটার দ্বারা মানুষের উপকার আমরা বেশি করতে পারি, জি ভাই। তারপরে কিন্তু আমরা সামনে আসছি। তো বেশি কথা আসলে বলার প্রয়োজন নাই, শুধু একটি কথাই বলবো যে আজকের ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে, সেটা আমাদের কাছে থাকবে। যদি আপনারা মনে করেন যে না, হাফিজ ভাই আমাদের সাথে থাকুক, নিয়মিত আমাদের সাথে কাজ করুক, তাহলে অবশ্যই সেখানে একটু নক করবেন এবং হাফিজ ভাইয়ের পাশে এসে দাঁড়াবেন। যেটা হাফিজ ভাই আপনাদের কখনো বলবে না, এটা আমি জানি, তাই বাধ্য হয়ে আমি বলে দিলাম। কারণ ওনার ইগো বা তার আত্মসম্মানবোধ এতটা হাই লেভেলের যে উনি মৃত্যুর পরোয়া করেনি, রাসেলকে উদ্ধার করতে গেছে, তারপরেও আপনাদের কাছে কিছু বলেনি। তার নিজেরও সামর্থ্য নাই যে সেই মানুষটা পূরণ করবে, বা তার যে 5টা ভালোবাসার মানুষের আছে তাদেরকেও কিন্তু বলেনি ভাই আমাকে একটু সহযোগিতা করেন, তাহলে এই কাজটা থেকে আমি বের হয়ে আসতে পারতেছি। এই কাজটা করলে হাফিজ ভাই যেমন এখান থেকে উঠে আসতে পারবে, তার জীবনটা বেঁচে যাবে, আমি যেটা মনে করি। আবার ওই যে দুষ্টু সবচাইতে কিন্তু হিংস্র জাতের জিনের কিন্তু কবলে, ওদের কাছে কিন্তু একটা মহামূল্যবান শক্তি আছে, যেটার দ্বারা কিন্তু আপনাদেরকে কিন্তু উপকার করতে হবে। সেটা কিন্তু হাফিজ ভাই ইতিমধ্যে কথা দিচ্ছে, সেগুলো কিন্তু বিনার সাথে করবে ইনশাআল্লাহ ভাই, আল্লাহ যদি তৌফিক দান করে অবশ্যই করবো। তো পরিশেষে একটি অনুরোধই করব, আপনি কি কিছু বলবেন ভাই? ভাই আপনি বলেন, আমি আমার কথা বলতে সমস্যা হচ্ছে ভাই। সেটা আমি জানি। পরিশেষে শুধু একটি কথাই বলবো, যে ব্যক্তিটা বিনা স্বার্থে মনে করেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটা মানুষের জীবন বাঁচাতে পারে, অনুরূপভাবে আপনাদের কাজও কিন্তু সেই রকম দায়িত্বশীলতার সাথেই কিন্তু করে থাকে, তাহলে সেই জায়গা থেকে আমি মনে করব যে আপনাদের সকলের উচিত হাফিজ ভাইয়ের পাশে এসে দাঁড়ানো। তো আর বেশি কথা বলবো না, ইতিমধ্যে অনেক কথা বলে ফেলছি, আবার বলতে পারেন যে বেশি কথা বলে। শুধু একটি কথাই বলবো যে অন স্ক্রিনে একটা নাম্বার থাকবে, সেই নাম্বারে অবশ্যই হাফিজ ভাইকে এটা নক করবেন। তার আগে হাফিজ ভাই কি না কনফার্ম হয়েই নক করবেন। তো আর বেশি কথা বলবো না, হাফিজ ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে মানবটা কমপ্লিট করা পর্যন্ত যাতে উনি সুস্থ থাকে। আমাদের সকলের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।